মিয়ানমারে প্রতিরোধ বাহিনীর হামলায় ৪০ সেনা নিহত। জামায়াতের জোটে এনসিপি সমস্যা। এনসিপির ৪ প্রার্থী কোটিপতি, বাকিদের আয় সম্পদ কম। ঘোষিত সময়ের মধ্যে হাদি হত্যার অভিযোগপত্র ডিবি। জনগণের দেওয়া ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা। মিয়ানমারের রাজধানী নেপিদোর দক্ষিণে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ ধারাবাহিক হামলায় অন্তত ৪০ জন জান্তা সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিরোধ বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার নাও। প্রতিবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনের প্রথম ধাপ শেষ হওয়ার ২ দিন পর গত মঙ্গলবার সকালে নেপিদোর দক্ষিণে বাগো অঞ্চলে সিত্তাং নদীর পূর্ব ও পশ্চিম তীরে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে সমন্বিত হামলা চালায় পিডিএফ। নির্বাচনের আগেও একই এলাকায় হামলা শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় এসব আক্রমণ চালানো হয়। সকাল ৭:৩০টার দিকে প্রথম হামলায় একটি সেনা ক্যাম্প লক্ষ্যবস্তু করা হয়। সেখানে প্রায় ৪০ জন সরকারি সেনা অবস্থান করছিল বলে জানানো হয়। ওই হামলায় ২ সেনা নিহত হন এবং কিছু গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া একই দিন আরও ২টি স্থানে সংঘর্ষে বেশ কয়েকজন জান্তা সেনা নিহত হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। দিনভর উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। সংঘর্ষের ভয়ে অনেক মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। উল্লেখ্য, মিয়ানমারে গত রোববার জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকার। প্রায় ৪ বছর পর তাদের নেতৃত্বেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের প্রথম ধাপে জান্তাপন্থী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি বিজয় দাবি করেছে। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, নিরাপত্তাহীনতার মধ্যে ফাঁকা ভোটকেন্দ্রে ভোট দিতে বাধ্য হয়েছেন নাগরিকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নয় বরং সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি প্রক্রিয়া। এনসিপি, এলডিপি ও এবি পার্টি শেষ সময় যুক্ত হওয়ায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ৮ দলের আসন সমঝোতায় জটিলতা তৈরি হয়েছে। নতুন ৩ শরিককে মোট ৪০টি আসন দেওয়ার সিদ্ধান্ত হলেও কোন দল কতটি আসন ছাড়বে তা নিয়ে মতভেদ চলছে। জোট সূত্র জানায়, এনসিপিকে ৩০, এলডিপিকে ৭ এবং এবি পার্টিকে ৩টি আসন দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এসব আসন জামায়াত না অন্য শরিকরা ছাড়বে এ নিয়ে ঐকমত্য হয়নি। এনসিপিকে জোটের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি ও ইসলামী আন্দোলনের চেয়ে বেশি আসন দেওয়ার দাবিতে নতুন বিরোধ তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। বর্তমানে জামায়াত ২৭৬ এবং ইসলামী আন্দোলন ২৬৮ আসনে প্রার্থী দিয়েছে। আসন ছাড় ও প্রার্থী প্রত্যাহার নিয়ে সমঝোতা না হওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে। তবে জোটের নেতারা বলছেন, আলোচনা চলছে এবং ২০ জানুয়ারির আগেই আসন বণ্টনের সংকটের সমাধান হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী সংখ্যা এখন ৪৪ জন। জামায়াতের সঙ্গে জোটের কারণে এ সংখ্যা কমতে পারে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী এদের মধ্যে ৪ জন কোটিপতি, বাকিদের আয় ও সম্পদ তুলনামূলক কম। সবচেয়ে বেশি সম্পদের মালিক ঢাকা-২০ আসনের প্রার্থী প্রকৌশলী নাবিলা তাহসিন। তার মোট সম্পদ ৫,৪০,০০,০০০ টাকা। অন্যদিকে মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের মাসিক আয় মাত্র ৬,০০০ টাকা আর নরসিংদী-২ আসনের গোলাম সারোয়ার তুষারের কোনো স্থাবর অস্থাবর সম্পদ নেই। গত বছরের ফেব্রুয়ারিতে গঠিত এনসিপি এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে। এরই মধ্যে জামায়াত নেতৃত্বাধীন জোটে ৩০ আসনে সমঝোতা হওয়ায় ১৪ প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। দলের শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় সবচেয়ে বেশি ১৬ লাখ টাকা। তবে এনসিপির বেশিরভাগ প্রার্থী মধ্যবিত্ত বা স্বল্প আয়ের বলে
হলফনামায় উল্লেখ করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার অভিযোগপত্র পূর্বঘোষিত সময়ের মধ্যেই দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ডিএমপির ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। ডিবি জানায় মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়ালেও সেগুলোর সত্যতা এখনও নিশ্চিত নয়। তার কথিত ভিডিও ফোন লোকেশন ও বিদেশে অবস্থানের তথ্য যাচাই করা হচ্ছে। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন তদন্ত নিজস্ব গতিতেই এগোচ্ছে এবং যাচাই ছাড়া কোনো তথ্য নিশ্চিত করা সম্ভব নয়। এদিকে শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের ব্যানারে সমাবেশ করে হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে। সরকারকে এজন্য ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। উল্লেখ্য গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় গুলি করে শরীফ ওসমান হাদীকে হত্যা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা দিয়ে নির্বাচনী ব্যয় পরিচালনা করবেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন ক্রাউড ফান্ডিং বা গণ অনুদানের মাধ্যমে তিনি ৪৬,৯৩,০০০ টাকা সংগ্রহ করেছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব থাকাকালে এই অর্থ সংগ্রহ করেন তাসনিম জারা। পরে জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোটের বিরোধিতা করে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। হলফনামায় তিনি জানান সংগৃহীত অর্থের পুরোটা নির্বাচনী ব্যয় ব্যবহার করবেন। ৩১ বছর বয়সী তাসনিম জারা পেশায় চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা। হলফনামা অনুযায়ী দেশে চাকরি থেকে তার বার্ষিক আয় ৭,১৩,০০০ টাকা। তাঁর কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২২,৩০,০০০ টাকা। হলফনামায় নির্ভরশীল হিসেবে তাঁর স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। তিনি উদ্যোক্তা এবং বিদেশে বছরে ৩৫,০০০ ব্রিটিশ পাউন্ড আয় করেন।